নমস্কার। কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আই বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, ধানের সঙ্গে জলের একটা নিবিড় সম্পর্ক আমরা সেই ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় কখনো অতিবৃষ্টি, কোথাও কোথাও বা অনাবৃষ্টি, ব্যাহত হয় উৎপাদন। আমাদের রাজ্যের এবং দেশের প্রধান তিন ধান হচ্ছে আউশ, আমন এবং বোরো। আমন ধানের বীজতলার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং পরবর্তী পর্যায় হিসেবে এই রোপণ পদ্ধতি কিভাবে হওয়া উচিত এবং বিজ্ঞানসম্মত উপায়ে কি করলে উৎপাদনের হার সঠিক থাকবে বা সঠিক মাত্রায় আমরা পেতে পারি, সেই বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমন ধান রোপণ পদ্ধতি ও মূল জমির পরিচর্যা কিভাবে করবেন, কি বলছেন বিশেষজ্ঞরা, আপনাদের প্রশ্ন কি, এই সমস্ত নিয়ে শুরু করব আলোচনা। শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যারা উপস্থিত আছেন, আমার ডান দিকে আছেন অতিরিক্ত কৃষি অধিকর্তা প্রশাসন, কাকদ্বীপ মহকুমা, দক্ষিণ 24 পরগনা থেকে বরুণ কৃষ্ণ কুণ্ডু। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন আমাদের মুখ্য কার্যালয় কলকাতা যেসব বিল্ডিং থেকে যুগ্ম কৃষি অধিকর্তা প্রসেনজিৎ দে। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকেও। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে আজকের বিষয়ের ওপর প্রশ্ন আপনারা রাখবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। বরুণবাবু, আপনার কাছে প্রথমেই আজকে আমাদের বিষয়টাই রাখা আছে যে রোপণ পদ্ধতি আমন ধানে, বীজতলা ইতিমধ্যে হয়ে গেছে, এই পদ্ধতিটা সম্পর্কে একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, আমন ধানের এখন যেটা করা হবে সেটা হচ্ছে আমন ধানের চারা রোপণ করা। এই চারা রোপণ করা অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে শ্রী পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে অঙ্কুরিত বীজ ডাইরেক্ট মেশিনের সাহায্যে বোনা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ড্রাম সিডার পদ্ধতি। এছাড়া আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্যাডি ট্রান্সপ্ল্যান্টার, তার দিয়েও রোপণ করা হচ্ছে ধানের চারা। আর একটা পদ্ধতি হচ্ছে জিরো টিলেজ পদ্ধতি। এইগুলো পদ্ধতিগুলো চাষি ভাইরা গ্রহণ করতে পারে, এগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি। এছাড়া ট্র্যাডিশনাল পদ্ধতিতে যেরকম হয়, যত মাসের ধান তত সপ্তাহের চারা সাধারণত রোপণ করা হয়। সাধারণত আমরা যেখানে মাঝারি জমি বা উঁচু মাঝারি জমি, সেখানে 120 দিনের জাত নির্বাচন করা হয়, অর্থাৎ 4 মাসের ধান, সেখানে 4 সপ্তাহের চারা রোয়া করা উচিত। যেখানে নিচু জমি, সেখানে 150 দিনের জাত, সেখানে 5 মাসের ধানের বীজ চারার বয়স, সেগুলো সাধারণত রোয়া করা হয়। ট্র্যাডিশনালের মধ্যে হচ্ছে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি, সারি থেকে সারির দূরত্ব 8 ইঞ্চি হবে এবং গুছি থেকে গুছির দূরত্ব 6 ইঞ্চি হবে এবং প্রতিটা গুছিতে 2 থেকে 3টে করে চারা রোয়া করা হয়। সাধারণত এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। আমরা যে সমস্ত পদ্ধতিগুলোর কথা বলছি সেগুলো হচ্ছে নতুন যে সমস্ত পদ্ধতি, সেগুলো হচ্ছে ড্রাম সিডার, শ্রী পদ্ধতি, প্যাডি ট্রান্সপ্ল্যান্টার এবং জিরো টিলেজ। এইগুলো হচ্ছে মুখ্য পদ্ধতি। প্রসেনজিৎ বাবু, যে এবার তো আমরা বীজতলা থেকে নিয়ে মূল জমিতেই সাধারণত আমরা চারা রোপণ করে থাকি, সেক্ষেত্রে মূল জমি কিভাবে তৈরি করবেন চাষি বন্ধুরা? দেখুন, মূল জমি তৈরি করতে গেলে ভালোভাবে চাষময় দিতে হবে, 2-3 বার ভাবে চাষ দেওয়া এবং মই দেওয়া যাতে হয় এবং কাদাটা যাতে পচে সেইটা দেখতে হবে। আগেকার দিনে করা হতো, মোটামুটি 1 সপ্তাহ রাখা হতো কাদাটা করার পর, কিন্তু এখন আর মানুষের সেই সময় নেই। সেই জন্য হয়তো সকালবেলাতেই ট্রাক্টর বা যন্ত্রের মাধ্যমে চাষ দিয়ে বিকেলবেলা বা পরের দিনই হয়তো ধানের ট্রান্সপ্লান্টিং বা রোপণের কাজ করা হয়। সেক্ষেত্রে একটু অসুবিধা হয় ঠিকই, ঘাসপালা যেগুলো থাকে সেগুলো পচতে একটু সময় লাগে, যে কারণে পরবর্তী পর্যায়ে ধানটা যখন রোপণ করা হয় গাছটা বাড়তে চায় না, সেখানে একটু অসুবিধা আছে। তো অবশ্যই কৃষক ভাইদেরকে বলবো যে জমি ভালোভাবে চাষময় দেওয়া এবং জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সারের যোগান যেন থাকে। আর যে জমিতে আমরা মূল ধানটা রোপণ করব, যদি তার মোটামুটি 1.5 মাস আগে সবুজ সার হিসেবে ধঞ্চে গাছের চাষটা করি, তাহলে জৈব সার হিসেবে সবুজ সার আমরা জমির সঙ্গে মেশাতে পারি, তাতে জমির উর্বরা শক্তিটাও বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস যেটা আমি বললাম এর মধ্যে, যে জমিটাকে কাদাটাকে 1 সপ্তাহ যদি রাখা যায় তাহলে ভালো হয়, নচেত কি হয়, ভেতরে মিথেন গ্যাসের মতো একটা গ্যাস ফর্ম করে, যেটা বেলুনের আকারের মতো হয়, শেকড়টা নিচের দিকে বৃদ্ধি পায় না। সেই জন্য অনেক সময় বলা হয় কৃষক ভাইদেরকে যে জমিতে এদিক থেকে ওদিক যদি একটু হেঁটে দেন, তাহলে কি হয়, যেমন পাঁকওয়ালা পুকুরে আপনার একটা গ্যাস বেরোয়, ঠিক সেরকম গ্যাসটা বেরিয়ে যায়। সেই জন্য কৃষকদেরকে অনেক সময় বলা হয় যে পটাশ সার ছড়িয়ে একটু ঘেঁটে দিন, তাহলে জিনিসটা ভালো হয়। তো সেই জন্য আরও
মানে ব্যক্ত করতে গেলে যে জমি কাদা করাটা ভালো, কিন্তু কাদাটা যেন ভালোভাবে তার মধ্যে ঘাস বা অন্যান্য গাছ যেগুলো থাকবে সেগুলো যেন পচে যায়। আচ্ছা আচ্ছা, এবারে তো পর্যাপ্ত বৃষ্টিও হয়েছে, আশা করি জমি মোটামুটি প্রস্তুতি, আপনি যেটা কাদার কথা বলছেন সেটা তো স্বাভাবিকভাবেই হয়ে থাকতে পারে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বরুণবাবু, যেটা আপনার কাছে জানবো যে ড্রাম সিডারের কথা আপনি শুরুতেই বললেন, এবং এখন আগে সাবেক পদ্ধতির পরিবর্তে এখন তো আধুনিক পদ্ধতিতে এই সমস্ত চাষ করার ফলে যেমন একদিকে অনেক লোকের অভাব থাকায় সেটা মিটছে, যেমন একদিকে তেমনি সময় এবং অর্থ দুটোই বোধহয় এতে আমরা সাশ্রয় করতে পারছি, তাই তো? তো ড্রাম সিডার একটা পদ্ধতি, এই পদ্ধতিতে হচ্ছে কি একটা যন্ত্র আছে যেটা ম্যানুয়ালি এটাকে টেনে নেওয়া হচ্ছে, এবং এটাতে 4টে করে ড্রাম থাকে, আবার কোথাও কোথাও 6টা করে ড্রাম থাকে, এবং 20 সেন্টিমিটার এর হচ্ছে দৈর্ঘ্য প্রত্যেকটা ড্রামের, এবং এর মধ্যে মোটামুটি 2 কেজি পর্যন্ত জার্মিনেটেড সিড সাধারণত এর মধ্যে ভরা হয়। পুরোপুরি না ভরলেও 1/3 পর্যন্ত খালি রাখতে হবে, এবং 4টে ড্রামেই সমান পরিমাণে এই অঙ্কুরিত বীজ রাখতে হবে। এবং অঙ্কুরিত বীজকে আপনার হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা হাওয়ায় শুকিয়ে নেবেন, যাতে ওটা ঝরঝরে হয়, না হলে এই যে এক একটা ড্রাম সিডারে যেগুলো আছে ড্রামগুলো, সেগুলোতে অনেক সময় জড়িয়ে যেতে পারে। সেই জন্যে মানে অঙ্কুরিত বীজটা সাধারণত আপনার ঝুরঝুরে হতে হবে, এবং সমান পরিমাণে বীজ দিতে হবে, এবং এটা প্রায় 20 সেন্টিমিটার করে লাইনে করে বীজটা বুনবে, এবং অটোমেটিক্যালি যে বীজ জমিটা তৈরি হবে সেটা হচ্ছে ছিপছিপে জল থাকবে, এবং অতিরিক্ত জল থাকতে হবে না, এবং অঙ্কুরিত বীজ এখানে ডাইরেক্ট বীজ পড়বে। তারপরে বীজ বোনার সাধারণত 5 থেকে 7 দিন বাদে একটা হালকা সেচ দিতে হবে। এইখানে এই ড্রাম সিডারের কিছু উপকারিতা আছে। উপকারিতাগুলোর মধ্যে হচ্ছে এখানে আমাকে আলাদা করে বীজতলা তৈরি করতে হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি 15 দিন আগে ফসলটা কাটতে পারবো, এবং 20% পর্যন্ত ফলন বৃদ্ধি পাবে। কিছু অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে ধরুন আপনি বীজটা বুনলেন, তারপরে কিছু পাখির উপদ্রব হয়, যেহেতু এটা কলযুক্ত বীজ, মানে অঙ্কুরোদ্গম, সেইটা অনেক সময় পাখি খেয়ে ফেলে, বা বীজ বোনার পরে যদি বৃষ্টি হয় তাহলে অনেক সময় এই বীজগুলো এক জায়গায় একত্রিত হয়ে পড়ে, সেই একটা সমস্যা থাকে। কিন্তু যেখানে নিচু জমি সেখানে এই ড্রাম সিডার সাফল্য লাভ করেনি, বা যেখানে একেবারে নোনা জমি সেইখানে ড্রাম সিডার হয়নি। কিন্তু মাঝারি বা উঁচু মাঝারি জমি বা মাঝারি জমিতে ড্রাম সিডার কিন্তু ব্যাপক সাফল্য লাভ করেছে, এবং এটাতে চাষির খরচও বাঁচছে এবং সময় বাঁচছে, এবং পরবর্তীকালে ফসল বা হারভেস্টিং হচ্ছে সেটা প্রায় 7 থেকে 10 দিন বা 15 দিন পর্যন্ত ফসল হারভেস্টিং হচ্ছে। এই কিছুগুলো উপকারিতাগুলো ড্রাম সিডারের মাধ্যমে দেখা যায়। ঠিক, আরেকটা যেটা জানতে ইচ্ছা করছে যে সম্পন্ন চাষি যারা তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু প্রান্তিক চাষি এই ড্রাম সিডারের কিভাবে সংগ্রহ করবেন বা লাগাতে পারবেন এই কাজে? হ্যাঁ, মোটামুটি এই ড্রাম সিডার যেটা হচ্ছে 4টে ড্রাম যুক্ত সিডার, এই ড্রাম সিডারগুলো মোটামুটি 6000 টাকার কাছাকাছি দাম, এবং এটা সাধারণত 50% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি যেন ওটিএ আছে বা এসএফআই স্মল ফার্ম ইমপ্লিমেন্টস, এবং এর মাধ্যমেও এগুলো পাওয়া যাবে। এবং এগুলো একবার কিনলে এটা মোটামুটি চাষি কিন্তু নিজের মতোভাবে সেটা খুব অল্প সময়ের মধ্যে এটা লাগাতে পারবে। সাধারণত 1 বিঘা জমি আপনার ড্রাম সিডারের সাহায্যে 1 ঘন্টা লাগে, এবং 7.5 বিঘা অর্থাৎ 1 হেক্টর জমিতে বীজটা বুনতে, মানে অঙ্কুরিত বীজ বুনতে মোটামুটি 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টা লাগে। অতএব একটা চাষি বা একটা মজুর মানে কৃষি শ্রমিক একদিনে মোটামুটি 1 হেক্টর জমি মানে 7.5 বিঘা জমি পর্যন্ত সে বীজটা বুনতে পারবে। এটা একটা বিশাল বড় সাফল্য, এবং এতে মজুরি বা মজুর কম লাগে, মানে দিন মজুরের সংখ্যাটা অনেক কম, এবং এইভাবে অনেকটা সাশ্রয় হয়। তাহলে শ্রম লাঘব হচ্ছে, আবার সময়ও সাশ্রয় হচ্ছে, দুটোই। হ্যাঁ, আমি প্রসেনজিৎ বাবু আপনার কাছে যেটা জানবো এই পরবর্তী পর্যায়ে, যেটা শ্রী পদ্ধতির কথা আমরা জানি যে যেখানে জল পর্যাপ্ত নেই সেখানে এই পদ্ধতি ব্যবহার করে কি সুবিধা এবং অসুবিধাটা আছে যদি বলেন। দেখুন, শ্রী পদ্ধতি SRI এর ব্যাখ্যাটা হলো সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, যেখানে হচ্ছে স্বল্প উপকরণে ধান চাষ, এটা হচ্ছে এর মূল টার্গেট। এখানে কৃষক ভাইরা তার বীজের পরিমাণ, বীজটা তার একটা মানে খরচের জিনিস, সেই বীজটাও খুব কম লাগবে। 1 একর মূল জমিতে লাগানোর জন্য মোটামুটি 2 থেকে 3 কেজি বীজ লাগবে, এবং তার জন্য 1 শতক মতো জায়গাতে বীজতলা প্রয়োজন।
এই বীজতলা করতে গেলে সেখানটা একটু অন্য বীজতলার থেকে আলাদা, সেখানে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে। আর রাইস মিলের যে ছাই সেটা দিলে ভালো হয়, মানে বীজতলাতে যাতে নরম থাকে। এবং এক্ষেত্রে চারা মোটামুটি 10 থেকে 12 দিন বয়সে, ধানের ক্ষেত্রে প্রতি সপ্তাহে একটি করে পাতা বেরোয়। মোটামুটি 2.5 পাতা বয়স, অর্থাৎ হচ্ছে প্রায় 10 থেকে 12 দিন বয়সের চারা আমরা তুলব। এইখানে চারাটাকে টেনে তোলা নয়, কোনো একটা প্লেটের মাধ্যমে যদি পুরো চারার বান্ডিলটাকে তোলা হয় এবং সেখান থেকে একটি একটি করে চারা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দূরত্বে লাগাতে হবে। এবং এই লাগাতে গেলে প্রথমেই কৃষক ভাই বা যে মজুর লাগাবেন তারা অভ্যস্ত হতে চান না, তাদেরকে একটু অভ্যাস করতে পারলে খুব ভালো হয়। সেই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দূরত্বটা করার জন্য আমাদের এক ধরনের মার্কার বানানো যায়, যে মার্কারটার মাধ্যমে নির্দিষ্ট জায়গায় দাগটা পড়বে। এবং সেই জন্য একেবারে জল থাকবে এরকম যেন না হয়, যেন চকচকে ভাবটা না থাকে অথচ কাদা থাকবে। সেই জায়গায় মার্কারটা চালালে নির্দিষ্ট জায়গায় একটা করে আপনার দাগ পড়ে গেল, সেই দূরত্বে আপনারা বা যে কৃষক ভাই বা মজুর একটি করে চারা লাগাবেন। এটা যদি মার্কার থাকে ভালো, নচেত দড়ির মধ্যে খেজুরের পাতা বা অন্য কিছু লাগিয়ে 10 ইঞ্চি দূরত্ব নির্দিষ্ট করে নিয়ে সেটাও করা যেতে পারে, বা বাঁশের কঞ্চিতেও 10 ইঞ্চি দূরে দূরে খাঁজ কেটে নিয়ে করা যেতে পারে। সেটা কৃষক ভাইয়ের যেটা সুবিধা হবে সেটা করবেন, কিন্তু দূরত্বটা মানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হলে খুব ভালো। এবং চারা বসাবেন কিন্তু একটি করে। এই একটি করে চারা বসানোর পর দেখা যাবে যে সেই চারাটি আলো বাতাস খুব ভালো পাচ্ছে। আর জলের পরিমাণ, জল কিন্তু কখনোই দাঁড়িয়ে থাকবে না, জল যতটুকু দরকার ততটুকু, অর্থাৎ জমিটা ভিজে ভাবটা থাকবে। দেখবেন একটা কথা প্রচলিত আছে যে জমিতে যে বছর চুলচেরা ফাটল হয় সে বছর ধানের ফলনটা ভালো হয়। অর্থাৎ আমাদের যে জল সবসময় দাঁড়িয়ে থাকতে হবে সেটা কিন্তু নয়। আর এই যে দুটির সারির মাঝখানে যে জায়গাটা থাকবে সেখানে কিন্তু আগাছার উপদ্রব দেখা যেতে পারে। সেই আগাছা উপদ্রব থেকে বাঁচতে গেলে প্রথমেই রাসায়নিক আগাছানাশক না ব্যবহার করে যদি হাত নিড়ানি করা যায় ভালো, নইলে কোনো উইডার বা প্যাডি উইডার বা জাপানি প্যাডি উইডার চালিয়ে সেটা আগাছাগুলোকে উপর নিচ করে মাটির মধ্যে পুঁতে ফেলা যেতে পারে। এবং ওই যন্ত্রটা চালানোর ফলে কি হবে, হাওয়া বাতাসটা চলাচল করবে এবং গাছের শেকড়ের বৃদ্ধি হবে। এই বৃদ্ধির ফলে পাশকাঠির সংখ্যাটা অনেক বেশি হবে এবং গাছ যেহেতু অল্প বয়স থেকেই মাটিতে থাকছে তার পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হবে। পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হলে তার ফলনটা বেশি হবে। এক্ষেত্রে যেহেতু আমার চারার সংখ্যা কম লাগছে, অর্থাৎ আমার মোটামুটি ধরুন প্রতি বর্গমিটারে প্রায় 16টা করে চারা থাকবে। সেই 16টা চারাতে রাসায়নিক খাবার যেটুকু দরকার সেটাও কম লাগবে। যেখানে প্রতি গুচিতে যদি 4-5টা করে চারা থাকতো তার যা চাহিদা খাবারের তার তুলনায় অনেকটা কম লাগবে। সেই জন্য রাসায়নিক সারের চাহিদাটাও কম হচ্ছে। এবং কৃষক ভাই বা জনমজুর বা মজুর যারা থাকবেন তারা যদি অভ্যস্ত হন যে নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চিতে যদি লাগানো অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু এই পদ্ধতিটা খুব ভালো। যদি কৃষক ভাইরা এই যে আমি যেটা বললাম 2.5 পাতা বয়সের চারা, শ্রী পদ্ধতির ব্যাখ্যার মধ্যে হচ্ছে 2.5 পাতা বা 10 থেকে 12 দিন বয়সের চারা হচ্ছে এই আমন ধানের ক্ষেত্রে এটা হচ্ছে বাঞ্ছনীয়। কৃষক ভাইরা অনেক সময় এই বয়সের চারাকে তুলতে সাহস করেন না, সেক্ষেত্রেও তার যে 21 দিন বা 25 দিন বা 30 দিনের বয়সের চারাও যদি তিনি লাগান, যদিও সেটা শ্রী পদ্ধতি হচ্ছে না পারফেক্টলি, সেই চারাকেও যদি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দূরত্বে একটি করে লাগান তাহলেও কিন্তু ফলন বেশি পাবেন। কারণ হচ্ছে গাছের সংখ্যা কম, গাছ যত হাওয়া বাতাস পাবে তত ভালো হবে। দেখবেন গাছ অনেক সময় ঝাঁকড়া হয়ে গেলে কৃষকরা পাশ ঠেলার কাজ করেন, অর্থাৎ পাশ ঠেলার উদ্দেশ্য হচ্ছে সেখানে রোদ এবং বাতাস যাতে ঢুকতে পারে। আচ্ছা, এইখানে আরেকটা জানতে ইচ্ছা করে যে আমাদের তো মাটির গঠনশৈলী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, এই শ্রী পদ্ধতি কি সব জায়গায় ব্যবহার করা যাবে? একেবারে খুব কাঁকুড়ে যদি না হয় বা পাথুরে এলাকা না হয়, মোটামুটি সব জায়গাতেই করা যাবে। এই পদ্ধতিতে দেখা যায় পাশকাঠির সংখ্যা
অন অ্যান অ্যাভারেজ 50 থেকে 60টা হেসে খেলে, যেখানে আমাদের চিরাচরিত পদ্ধতিতে যে কোনো ধানের ক্ষেত্রে, মূলত আমার যেগুলো মধ্যমেয়াদী ধান, সেখানে 20-22টা করে পাশকাঠি কি 24টা পাশকাঠি হয়। তার মধ্যে এফেক্টিভ টিলার, যে সক্রিয় যে আমার পাশকাঠি যেখান থেকে শীষ বেরোচ্ছে, সেখানে প্রায় ওই 4-5টা কম থাকেই। যদি 22 থেকে 24টা আমার পাশকাঠি থাকে, সেখানে 16টা মতো টিলারে হয়তো শীষ হয়। আর এক্ষেত্রে 50-60টা যে পাশকাঠি হচ্ছে, দেখা যায় প্রায় 45 থেকে 46টা শীষ আপনি পাবেন, এবং শীষগুলো লম্বা হবে। অনেক সময় দেখা গেছে এর থেকেও বেশি পাশকাঠি তৈরি হয়, যেমন পরিচর্যা করা হবে তার উপর নির্ভর করে। আচ্ছা, এই পরিচর্যার কথা ধরেই আমি বরুণবাবু আপনার কাছে আসবো, যে আমন ধান রোপণ করার পর যে পরিচর্যার প্রয়োজন এবং খুব দরকারি, সেখানে চাষি বন্ধুরা কি কি সাবধানতা অবলম্বন করবেন বা কি করণীয় এই ক্ষেত্রে? হ্যাঁ, প্রথমত জমিটাই আসল তৈরি করতে হবে এবং 3 থেকে 4টে চাষ দিতে হবে এবং জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার দিতে হবে। আমার পূর্ববর্তী বক্তাও বলেছিলেন যে ধইঞ্চে দিতে, তো ধইঞ্চে একটা উৎকৃষ্ট সবুজ সার। ধইঞ্চে ধরুন যখন আমাদের জমি খালি থাকবে, বিশেষ করে কালবৈশাখী যখন হয়, সেই সময় যদি বিঘাতে 4 কেজি করে ধইঞ্চে এবং 35 কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট যদি দেওয়া যায়, তাহলে ধইঞ্চে বীজ থেকে যে চারাটা বেরোলো এবং সেটা হাঁটু সমান লম্বা হবে 40-45 দিনের মাথায়, এবং একটা সেচ দিয়ে যদি জমিতে মিশিয়ে দেওয়া যায়, তাহলে সেটা উৎকৃষ্ট সবুজ সার হবে। এবং পরবর্তীকালে ওই শুধু তাই না, একটা জৈব সার হবে, বাতাসে নাইট্রোজেন আবদ্ধ করবে এবং ওই জমিতে বিনা সারেও কিন্তু পরবর্তীতে ধান রোয়া করা যায় এবং নোনা কাটায়। তো সেই দিক দিয়ে ধইঞ্চে ব্যবহার করলে অনেকটা জৈব সারের খরচাটা মিটিয়ে দেয়। তবুও বলা দরকার যে বিঘা প্রতি যদি কারোর সামর্থ্য থাকে 40 থেকে 50 কেজি খোল দিতে পারেন বিঘা প্রতি, মানে 33 শতকে। এবং যদি মাটির পরীক্ষার ভিত্তিতে কিন্তু সার দেওয়া উচিত এবং মাটি পরীক্ষা করা একান্তই জরুরি। মাটি পরীক্ষার রেজাল্টে সাধারণত মাটির সুপারিশ, মানে যেটা পরীক্ষার ভিত্তিতে সেই যে সারটা দেওয়া হবে, সেটা মোটামুটি 3 বছর একই নিয়মে ফলো করা উচিত। এবং যদি কোনো কারণে মাটি যদি অম্ল থাকে, তাহলে সেক্ষেত্রে চুন বা ডলোমাইট ব্যবহার করা হয় এবং সেটা প্রথম চাষে ব্যবহার করা উচিত। এবং ধান গাছ কিন্তু একটা বিশেষ অনুখাদ্য পছন্দ করে, সেটা হচ্ছে জিঙ্ক। সেক্ষেত্রে অনেক চাষি ভাই আবার মাটিতে জিঙ্ক সালফেট দিতে চায়, কিন্তু সেক্ষেত্রে জিঙ্ক সালফেট যদি দিতেই হয়, তাহলে 3 বছর অন্তর অন্তর জিঙ্ক সালফেট বিঘা প্রতি 3 কেজি করে জিঙ্ক সালফেট দেবেন। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে প্রত্যেকটা ফসলের জন্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ 3টে খাবারই লাগে এবং এই 3টে খাবার একটা নির্দিষ্ট অনুপাতে দেওয়া দরকার আছে। 2:1:1, যেটাকে সুষম সার বলা হচ্ছে। 2 ভাগ নাইট্রোজেন, 1 ভাগ ফসফেট এবং 1 ভাগ পটাশ, এটা সাধারণত দেওয়ার দরকার আছে। কিন্তু জিঙ্ক সালফেট দিলে ফসফেট সার এবং জিঙ্ক সালফেটের মধ্যে 15 দিনের মতো ব্যবধান রাখা উচিত, এই কারণে যে নাহলে জিঙ্ক সালফেট ওই ফসফেটের সঙ্গে রিয়াকশান করে সেটাকে অদ্রবীভূত অবস্থায় নিয়ে আসে এবং ফসফেটকে রিলিজ করতে দেয় না। সেই জন্যে আপনারা যেটা করবেন, মাটি পরীক্ষার ভিত্তিতে সার দেবেন এবং যথেষ্ট জৈব পদার্থের যোগান দেবেন। 3 থেকে 4টে চাষ অবশ্যই দেবেন। যদি বেশি না দিতে পারেন, তাহলে পরবর্তীকালে কি হবে, ওই জমিতে অনেক সময় বুদবুদি কাটে, গ্যাস হয়ে যায় এবং জমির গোড়া পচা দেখা যায়, খোলা পচা হয় ইত্যাদি আরও অনেক রোগ দেখা যায়। তো সেই জন্যে মাটি পরীক্ষার ভিত্তিতে সাধারণত আমরা মধ্যমেয়াদী, মধ্যমানযুক্ত যে সমস্ত আমরা সারের বলে থাকি, সেক্ষেত্রে 1/4 নাইট্রোজেন, অর্থাৎ মোটামুটি 4 থেকে 4.5 কেজি ইউরিয়া, 26 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 4 কেজি পটাশ শেষ চাষে কাদা করার সময় আমরা দিতে বলি। এবং তারপরে আমরা জমিতে জল ধরে রাখবো। মোটামুটি 4-5 দিন পর আমরা সেখানে মূল জমি থেকে, মানে বীজতলা থেকে আমরা চারা তুলব। চারা তুলে আমরা লাগাবো 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটা হলো ট্র্যাডিশনাল। 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি মানে সারি থেকে সারির দূরত্ব 8 ইঞ্চি হবে এবং 1 ইঞ্চি গভীরতায় আমরা রোয়া করব। অনেক সময় চাষি ভাইরা মানে 3 ইঞ্চি 4 ইঞ্চি করে রোয়া, মানে গভীরতায় রোয়া করে। তার ফলে কি হচ্ছে, পাশকাঠি ছাড়তে দেরি হয়। সেই জন্য 1 ইঞ্চি গভীরতায় রোয়া করলে অনেক সময় দেখবেন চারা রোয়া করার পরে
আপনার হচ্ছে চারাটা দেখবেন হলদে হয়ে গেছে, কিন্তু একটু বেঁকে গেছে, পরবর্তীকালে দেখা যাবে যে ওই চারাটা পরে সবুজ হয়ে গেছে, তার মানে আর ওই যে সিড, ওই যে চারার যে শিকড় সেটা মাটিতে এস্টাবলিশড হয়ে গেছে এবং সেই মাটি থেকে খাবার নিচ্ছে এবং পরবর্তীকালে সবুজ হয়ে গেছে। আর একটা এই পরিপ্রেক্ষিতে বাঞ্ছনীয় আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে 8টা সারি রোয়া করার পরে একটা সারি আপনারা বাদ দেবেন, আবার 8টা সারি রোয়া করবেন, যেটাকে বলা হয় স্কিপ রো। হ্যাঁ, এইটা করলে কি হচ্ছে, বাদামি শোষক পোকার হাত থেকে রক্ষা পাবে, যেটাকে কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকা বলে, এবং ধানের পরিচর্যা করতে সুবিধা হবে, বাতাস চলাচল করবে এবং গাছের গোড়ায় আলো বাতাস চলবে। এবং এক সারি আপনি রোয়া করেননি বলে ফলন কম হবে না, বরং অষ্টম সারি এবং দশম সারির যে প্রোডাকশানটা হবে সেটাকে পুষিয়ে যাবে। এবং ধান রোয়া করার পরেও দেখা যায় বেশ কিছু চারা মারা যায়, সেইটাও আপনারা যখন প্রচুর পরিমাণে পাশকাঠি বেরোয় সেখান থেকে গুছি কেটে নিয়ে আপনি শূন্যস্থান পূরণ করলেও আপনারা ফলনটা আশানুরূপ পাবেন। প্রসেনজিৎ বাবু, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো সেখান থেকে যেটা গুরুত্বপূর্ণ একটা এই যে ভালো ফলন পেতে গেলে ভালো খাদ্য মানে সার হিসেবে প্রয়োগ করা প্রয়োজন আছে, এবং সেখানে কিছু আগাছার উৎপাত আছে, যেটা বলছিলেন যে সারিতে রোপণ করা সত্ত্বেও এগুলো হয়, সেগুলো কি করে নিয়ন্ত্রণ করবে, এবং কিছু স্যার যেটা বললেন যে পোকামাকড়েরও আমরা উৎপাত দেখতে পাই, এক্ষেত্রে চাষি বন্ধুরা কি কি ব্যবস্থা গ্রহণ করবেন? দেখুন, আগাছার ক্ষেত্রে আমি একবার বললাম, তা সত্ত্বেও বলছি যে যদি আমরা যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ কোনো উইডার, প্যাডি উইডার, জাপানি প্যাডি উইডার এইগুলোকে ব্যবহার করি খুব ভালো, নচেত আগাছানাশক হিসেবে বিউটাক্লোর, পেন্ডিমিথ্যালিন এগুলোকে ব্যবহার করতে হবে। আমাদের রোগ পোকা যেগুলো আছে তার মধ্যে যে জিনিস আসবে সেটা দেখবেন হচ্ছে ধানের ফুল আসার সময় গান্ধী পোকা আসে, আর হচ্ছে মাজরা পোকাটা আসে, যেটা মধ্যটা খেয়ে নেয়। গান্ধী পোকার ক্ষেত্রে যেই ধানে দুধ অবস্থা আসে, তার পোকাটার উদ্দেশ্য হচ্ছে এসে ওই দুধটা খেয়ে নেওয়া এবং শীষটাকে পুরো আগড়া করে দেওয়া, অর্থাৎ হচ্ছে শীষে একটাও ধান বা ফলবে না, মানে ধানের চাল হবে না। সেক্ষেত্রে ট্র্যাডিশনাল পদ্ধতিতে কৃষকরা নিজেদের এলাকাতেই অনেক সময় দেখবেন মাঠে অনেক ধরনের শামুক থাকে, সেই শামুকগুলোকে কালেক্ট করে সেই শামুকটাকে ভেঙে নিয়ে তার যে মাংসটা আছে সেটার সঙ্গে অল্প একটু দানা জাতীয় যে আমার কীটনাশকগুলো আছে সামান্য মেশান, এবং সেটা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সেখানে হাতে পলিথিন বেঁধে করলে সবথেকে ভালো, মাখিয়ে নিয়ে সেটা ছোট ছোট পুটুলি আকার করে নিয়ে মশারির জাল বা মার্কিন কাপড় বা যেটার মাধ্যমে আপনার রসটা বেরোবে সেরকম কাপড় নিয়ে ধানের যে উচ্চতা তার ঠিক 3 থেকে 4 ইঞ্চি উপর অবধি বাঁশের কঞ্চি বা ওই ধরনের ডালে পুঁতে দিতে হবে। প্রতি বিঘাতে 10 থেকে 12টা আমরা যদি কাঠি ওরকম পুঁতে দিই, তাহলে দেখা যাবে যে ওর থেকে যে রসটা বেরোচ্ছে গান্ধী পোকা এসে ওইটাকে খাচ্ছে, আমার ধানটা নষ্ট হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে বার্ড পার্চার, সেগুলো হচ্ছে ধানের জমিতে কিছু কঞ্চি বা কিছু ডাল মাঠে যদি আমরা পুঁতে দিই, সেখানে রাতের বেলা বা দিনের বেলায় কিছু পাখি এসে বসে, যেমন ফিঙে, শালিক বা অন্যান্য পাখি, তারা বেশ কিছু পোকাকে উড়তে উড়তে বা খেয়ে নিতে পারে। তারা আমার ক্ষতির হাত থেকে অনেকটাই রক্ষা করতে পারি। আমরা রাসায়নিক কীটনাশক বা রোগনাশক বা পোকানাশক ব্যবহার না করেও প্রাকৃতিকভাবে আমরা অনেকটাই কৃষক ভাইকে সুরক্ষা দিতে পারি। আর সারের ক্ষেত্রে কি? সারের ক্ষেত্রে অবশ্যই আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে সার আমরা যখন দেবো সুষম সার, এবং তার মাত্রাটা নাইট্রোজেন সারটাকে ভেঙে ভেঙে দিন, পটাশ সারটাকে ভেঙে ভেঙে দিন। নাইট্রোজেন সারটা প্রথমে যা দিলেন তারপরে পাশকাঠি বেরোনোর সময় দেবেন, থোড় বেরোনোর সময় দেবেন। আর পটাশটা সাধারণত হচ্ছে গাছের অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার হয়, যতটা দেবেন গাছ তত ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক ঠিক। ঘড়ি জানান দিচ্ছে যে আমাদের রীতি টানতেই হচ্ছে। আজকে স্টুডিওতে আসার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান, এবং আগামী দিনে নিশ্চয়ই চাষি বন্ধুরা এই যে যে পদ্ধতির কথাগুলো বললেন বা যে পর্যায়গুলোকে গ্রহণ করতে হবে, তাহলে নবান্নের উৎসব আমরা এই আমন ধানের মাধ্যমে খুব সুন্দরভাবেই আপনারা সকলে করতে পারবেন। এরকমই প্রতি বৃহস্পতিবার ঠিক 5:30টায় কলকাতা টিভির পর্দায় বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে আপনারা ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কোথাও যাবে না। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা টিভির পর্দায়। নমস্কার। নমস্কার।